শুরু করছি লাভ বিয়ন্ড দ্য গ্রেভের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা দেখেছিলাম জেনারেল শিমুকে বলছে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সেটা জেনে তাকে জানাতে। তাই শিমু জেনারেলকে বলেছিল আমাকে আপনি গ্রেট ওয়ালের উপরে নিয়ে চলুন, আর আমি সেখান থেকেই দেখে বলতে পারবো আবহাওয়া আগামী কয়েকদিন কেমন থাকবে। তার কথা মতো জেনারেল তাকে গ্রেট ওয়ালের সামনে নিয়ে আসে, কিন্তু গ্রেট ওয়াল যেহেতু অনেকটা উঁচুতে ছিল তাই সে জেনারেলকে বলে আমি ওখানে উঠবো কিভাবে, গ্রেট ওয়ালের উপরে ওঠার জন্য আমার কিছু লাগবে। তাই জেনারেল ওর জন্য একটা চেয়ার ঠিক করেছে, তবে এই চেয়ারটা দেখে ওর একদমই পছন্দ হয় না। তাই শিমু বলে এই চেয়ারে করে আমি উঠবো, এই চেয়ারটা দেখতে একটুও সুন্দর নয় আর এটা আমার পছন্দও হয়নি। জেনারেল তখন ওকে বলে আচ্ছা তাহলে তুমি কি আমার কাঁধে করে উঠে যাবে, এছাড়া আর তো কোনো উপায় দেখছি না। তখন আর কি বলবে শিমু, শিমু বলে না ঠিক আছে তাহলে এই চেয়ারটাই ঠিক আছে, আমি এই চেয়ারে করেই যাব। এবার সে চেয়ারে উঠে বসে আর তারপরে গ্রেট ওয়ালের উপরে উঠে আসে। এবার যত দূর ওর দৃষ্টি যায় ও দেখতে থাকে, ও তো কোনো কালার দেখতে পায় না কারণ সে কালার ব্লাইন্ড ছিল, তাই ও সমস্তটাই সাদা কালোই দেখতো। তো ও যখন দূরে তাকিয়েছিল তখন জেনারেল ওকে হঠাৎ করে জিজ্ঞেস করে বলে দূরের আবহাওয়াটা কেমন দেখছো তুমি, দূরের সমস্ত কিছুর রং কেমন, আজ আমি যে কালারের কাপড় পরেছি মানে জামাটা পরেছি সেই জামাটার মতো কি সাদা কালারের মতোই দেখাচ্ছে, তুমি আমাকে সমস্ত কিছু জেনে বলো। জেনারেল কিন্তু এটা মিথ্যা কথা বলেছিল, কারণ সে আজকে নীল রঙের জামা পরে এসেছে, তারপরেও সে বলল যে বাইরে সমস্ত কিছু কি এরকম সাদা রঙের মতো কিনা। আর যেহেতু চোখে কোনো কালার দেখতেই পেত না শিমু, তাই শিমু বলল হ্যাঁ সমস্তটাই দেখতে একদম সাদা, ঠিক তোমার জামার মতোই। যাই হোক, এতে কোনো কিছু বলে না জেনারেল। জেনারেল বলে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন হবে। ও বলে আগামী কয়েকদিনের আবহাওয়া খুবই খারাপ হবে, মানে অনেক তুষারপাত হতে পারে। আর জেনারেল তো ঠিক এটাই চাইছিল। শিমু তখন হঠাৎ করে বলে তুমি মরে যাওয়ার পরে তোমার শোয়ারটাকে আমি খুব ভালো করে দেখে রাখবো। এই কথা শুনে জেনারেল বলে আমি মরে যাওয়ার পরে মানে, শুনে তো মনে হচ্ছে যে খুব শীঘ্রই আমি মরে যেতে চলেছি, মানে তুমি কি ভবিষ্যৎ গণনা করতে পারো নাকি, তাহলে একটু বলে দাও তো যে ভবিষ্যতে কি হবে। ও তখন বলে আমি এটা বুঝতে পেরেছি যে আপনি এইখান থেকে মূলত নর্চং রাজ্যকে আক্রমণ করার চেষ্টা করছেন, আর এই শহরটা খুবই বিপজ্জনক এবং ওই শহরে যেতে গেলেও এই পাহাড় পর্বত পেরিয়ে বরফ পেরিয়ে তারপরে যেতে হবে। তার মানে আপনি নিশ্চিত ওখানে গেলে মারা যাবেন, আর আপনি চাইছেন কিনা এই সমস্ত রাষ্ট্রকে শান্তি দিতে নিজের জীবনকে উৎসর্গ করতে চাইছেন, তার কি কোনো দরকার আছে। ঠিক আছে, আপনি যেহেতু নিজের মৃত্যুকে বেছেই নিয়েছেন তাহলে আমি আপনার একটা লাস্ট উইশ পূরণ করব। আপনি বলুন যে মৃত্যুর আগে আপনার লাস্ট কি কোনো উইশ আছে। এই কথা শুনে জেনারেল বলে তার মানে সত্যিই দেখছি ভেবেই নিয়েছো তুমি যে আমি মরে যাচ্ছি। ঠিক আছে, যদি লাস্ট উইশের কথা বলতেই হয় তাহলে শোনো, লাস্ট আমার একটাই উইশ আছে, তা হলো যে 17টা রাষ্ট্র ভাগ হয়ে গিয়েছে সেই সমস্ত রাষ্ট্রকে আমি আবার লিয়াংজোর হাতে ফিরিয়ে দিতে চাই। আমি চাই শান্তিপূর্ণভাবে এই রাষ্ট্রগুলো একত্রে বেঁচে থাকুক। শিমু তখন বলে এসবের কি দরকার, মানুষের কেন এত ডিজায়ার বুঝি না, এসব জন্ম মৃত্যু তো একদম ক্ষণস্থায়ী একটা ব্যাপার, এর বাইরে তো মানুষের জীবন আর কিছুই নেই, তাহলে বালির বাঁধের মতো এই জীবনটা নিয়ে মানুষের এত স্বপ্ন কেন। এই কথা শুনে জেনারেল বলে আমার বাড়ি নান্দু শহরে, সেখানে আমি মাঝে মাঝে সমুদ্রে যেতাম, সেখানে আমি এক বালির ক্যাসেল বানানোর চেষ্টা করতাম, যতবারই আমি সেটা চেষ্টা করতাম সমুদ্রের ঢেউ এসে সেটাকে ভেঙে দিয়ে যেত, কিন্তু তা সত্ত্বেও আমি চেষ্টা করে গিয়েছি। আমি জানি সমস্ত কিছু ক্ষণস্থায়ী হয়, কিন্তু তারপরেও মানুষকে আশায় বেঁচে থাকতে হয়, আর আমিও সেই বালির বারটাকেও বারবার করেছি। যাই হোক, এবার শিমু বলে আচ্ছা ঠিক আছে, যাই হোক তুমি যখন চাও যে সমস্ত রাষ্ট্র সুখে শান্তিতে থাকতে, তাহলে আমি তোমার এই উইশটা পূরণ করব। তখন ওর দিকে ফর্মালি জেনারেল একটা আবেদন করে আর বলে এই রাষ্ট্রগুলোকে একত্রিত করতে বা এই রাষ্ট্রের সুখ শান্তি এনে দিতে যা প্রয়োজন তুমি আমাকে হেল্প করবে। এরপরে ওরা দুজন যখন ওখান থেকে ফিরে আসছিল তখন একটা সুগার ফিগার হাতে ছিল শিমুর। শিমু ওর একটা অংশ ভেঙে সেটা জেনারেলকে খেতে দিয়ে বলে এটা খেতে কেমন। জেনারেল তখন বলে এটা খেতে ভীষণ মিষ্টি। এরপরে ওর জেনারেলকে বলে তাই নাকি, সত্যি খুব মিষ্টি। জেনারেল বলে হ্যাঁ অনেক মিষ্টি। ও জেনারেলকে বলে আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি। এটা বলে ওরা খেতে খেতে চলে আসে। আসার পরে চেঙ্গিনের সঙ্গে দেখা হয়। চেঙ্গিন একটা সুইট কেক নিয়ে এসে ওর বোনকে দিয়ে বলে এই কেকটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। তখন সে চেঙ্গিনকে অর্ধেক দেয় আর নিজে অর্ধেক খাওয়ার জন্য রাখে। তো এই কেকটা খেতে খেতে চেঙ্গিন বলে এই কেকটা কত মিষ্টি, আমি এত মিষ্টি কেক কখনো খাইনি। তো এই শিমু এই কথা শুনে বলে এই কেকটা বেশি মিষ্টি নাকি তুমি আমাকে যে সুগার ফিগারটা দিয়েছিলে সেটা বেশি মিষ্টি। চেঙ্গিন তখন বলে অবশ্যই এই কেকটা বেশি মিষ্টি, ওই সুগার ফিগারটা তো বেশি একটা মিষ্টি ছিল না। এই কথা শুনে তো একটু সন্দেহ হয় শিমু। শিমু মনে মনে বলে সত্যি এই কেকটা বেশি মিষ্টি। চেঙ্গিন বলে হ্যাঁ এই কেকটা অনেক বেশি মিষ্টি। ওর তখন মনে পড়ে যে জেনারেল ওকে বলেছিল ওই সুগার ফিগারটা খেতে নাকি বেশি মিষ্টি। এবার ওর মনে পড়ে এটাও
যে আজকে জেনারেল কী কালারের জামা পরেছিল। ও চেঙ্গিনকে জিজ্ঞেস করে বলে, আজকে জেনারেল কী কালারের জামা পরেছিল? চেঙ্গিন বলে নীল কালারের। এই শুনে ওর তো একদম মাথায় ভাঁজ ভেঙে পড়ে। ও ফেঙ্গিনকে আবার ডেকে পাঠায় আর বলে যে এই জেনারেল কে, তুমি একটু খোঁজ খবর নাও তো। ও অলরেডি আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। ইভেন আমার যে পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না ও বোধহয় বুঝতে পেরেছে। শিমু তো একটু একটু চিন্তা হচ্ছিল। তাই যাই হোক, আমরা কিছু বাচ্চাদেরকে খেলতে দেখি। তো বাচ্চাদের একটা বল গড়িয়ে এসে জেনারেলের পায়ের কাছে চলে আসে। জেনারেল বলটা বাচ্চাকে দিতে দিতে বলে যে এখানে আমি এমন একটা মেয়ের সন্ধান পেয়েছি যে মেয়েটা চোখে কোনো কালার দেখতে পায় না, ইভেন তার পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না, তারপরেও সেই মেয়েটা অনেক কিছুই প্রেডিক্ট করতে পারে। বাচ্চাটা এই শুনে খুব ভয় পায় আর বলে তাহলে সেটা তো খুবই অদ্ভুত একটা মেয়ে। আসলে শিমু যে এখানে এসেছে এবং শিমুর ঠিক যে ব্যাপারগুলো আছে সেগুলো আগেই বুঝতে পেরেছিল জেনারেল। তবে এগুলো বুঝতে পেরেও সে একটা মিষ্টি হাসি দেয়। তার মানে জেনারেল আসলে খুব কঠিন লোক মনে হয়। দেখা হয় কমান্ডার উয়ের সঙ্গে। এরাও তাবেই আর্মিদের সদস্য। এদেরই কিন্তু সেই যে সকালে পৌঁছানোর কথা ছিল, আর এরা ঠিকই সবাই সকালে পৌঁছেছে, কিন্তু শুধু হানলিং গতকাল রাত্রে একটু তাড়াতাড়ি পৌঁছেছিল। যাই হোক, এদের যখন কথোপকথন হচ্ছিল কেউ মূলত জেনারেল দোয়ানশুয়ের কথা একতরফাভাবে মানতে যাচ্ছিল না। পাশে যে টিনের চালের ঘরগুলো ছিল সে তার উপর থেকে শিমু আর চেঙ্গিন বসে বসে তাদের কথাগুলো শুনছিল। যাই হোক, কে কার কথা শুনবে এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। সেজন্য কমান্ডারও বলে ঠিক আছে, আমরা দুজনে ফাইট করব, যে ফাইটে জিতবে সবাই তার কথা শুনবে। শুরু হয়ে যায় ফাইট। দুজনে মিলে ফাইট করবে। চেঙ্গিন বলে জেনারেল কি জিততে পারবে? ওই লোকটি তো অনেক বেশি মোটাসোটা, কিন্তু যতক্ষণ এখানে আমাদের শিমু আছে তাহলে জেনারেল তো জিতেই যাবে। শিমু বিভিন্ন রকম ম্যাজিক্যাল ট্রিক্স ব্যবহার করতে থাকে আর ওসব ট্রিক্সের জন্য ওই কমান্ডার উই এর অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং খুব ইজিলি জিতে যায় জেনারেল। কিন্তু জেনারেল বুঝতে পেরেছিল যে উপরে কেউ একটা বসে আছে, যদিও জেনারেল তাকে দেখতে পাচ্ছিল না। এবার চেঙ্গিন জিজ্ঞেস করে জেনারেল আমাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে, সে কি আমাদেরকে দেখতে পাচ্ছে? চেঙ্গিন তো একদম ছোট একটা ছেলে, সে এত কিছু বোঝে না। শিমু ওকে বোঝায় ও আমাদেরকে দেখতে পাবে না, আমি একটা ম্যাজিক করে রেখেছি। এখন কমান্ডারও মেনে নেয় জেনারেলের কথা। সে বলে আমি হেরে গিয়েছি, তাই আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবেই কাজ করব। এরপরে সবাই হঠাৎ উপরের দিকে তাকায়, কারণ এখানে যে গাছটা ছিল সেই গাছটা হুট করে বেশি বেশি হাওয়া দিচ্ছিল। এবার সবার মনে হয় যে এখানে উল্টাপাল্টা কিছু একটা ঘটছে এবং ক্যাপ্টেন ম্যাংকে দেখতে পায় ওর উপর দিকে তাকালে ওর কপালে একটা কুমড়োর বীজ এসে লাগে। ও তখন বলে হ্যাঁ, এখানে কুমড়োর বীজটা আবার কোত্থেকে এলো? তাহলে সবাই ভৌতিক একটা ব্যাপার অনুভূত হতে থাকে এবং গা ছমছমের ব্যাপার কাজ করতে থাকে। যদিও দোয়াংশু কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিল যে উপরে কেউ একটা আছে, আর এখনও পুরোপুরিভাবেই নিশ্চিত হয়ে যায় যে উপরে আসলেই কেউ একটা বসে আছে। এদিকে চেঙ্গিন খুব মজা পাচ্ছিল। চেঙ্গিন তো এক প্রকার জাদুকর হিসেবে ভেবেই নিয়েছে তার আপুকে, আর এইসব ব্যাপার ওকে অনেক বেশি মজা দিচ্ছিল। এরপরে ওরা এখান থেকে একদম হাওয়া হয়ে যায় আর নিজেদের রুমে এসে বসে থাকে। পরদিন আমরা দেখতে পাই যে সমস্ত আর্মিদের নিয়ে দোয়াংশু রওনা হয়েছে নরচং রাজ্যের উদ্দেশ্যে। যদিও এটা পুরো একটা সুইসাইডাল ব্যাপার ছিল, সেটা আগে থেকেই শিমু বুঝতে পেরেছে। এত তুষারপাতের ভিতরে ওরা তো ওখানে গিয়েছে, তারপরে আবার ফাইটও শুরু করেছে, ওখানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তাই ওখানে এসে হাজির হয়েছে শিমু। এখানকার সমস্ত স্পিরিটদের ওর নিজের হোয়াইট স্পিরিট ওয়ার্ল্ডে পাঠিয়ে দিচ্ছে। এখানেও ফেংকে ডেকে বলে তুমি কি নতুন করে কোনো কিছু জেনারেল সম্পর্কে উদ্ধার করতে পেরেছো? ফেঙি তখন বলে হ্যাঁ, উদ্ধার করতে পেরেছি। আসলে এই শোয়ারটা যে ওর কাছে আছে ওই শোয়ার আসলেই ও ডিজার্ভ করে, কারণ যখন জেনারেলের বয়স 12 বছর ছিল তখন সে নিজের দাদিকে দেখাশোনা করার জন্য একটা শহরে গিয়েছিল। 19 বছর বয়সে এই শহর থেকে যখন সে ফিরছিল সেদিন হঠাৎ করে ডাকাত দলের আক্রমণে পড়ে যায় তারা। ওর সঙ্গে যত মানুষ ছিল তারা সবাই মরে গিয়েছিল, একমাত্র দোয়ানসু নিজে বেঁচে ছিল, অতগুলো ডাকাতকে নিজে মেরে ফেলেছিল। এখানে ওই রাষ্ট্রের কেউই বাঁচতে পারেনি ওই ডাকাতদের হাত থেকে। সেখানে দোয়ানসু মাত্র 19 বছর বয়সী একটা ছেলে নিজেই সমস্ত ডাকাতদেরকে মেরে ফেলেছিল। তাহলে বুঝতেই পারছো যে ও আসলে ওই মুক্তি শোয়ারটা কতটা ডিজার্ভ করতে পারে। এই কথা শুনে তখন শিমু বলে আমার মনে হয় যে সবার সাথে সাথে আসল দোয়ানসু সেদিন মারা গিয়েছিল, ওর বডিতে অন্য কেউ এসে ভর করেছে, অন্য কারো আত্মা হতে পারে। ওটা যাই হোক, এ ব্যাপারটা আমাকে খতিয়ে দেখতে হচ্ছে। এটা বলে ও যুদ্ধক্ষেত্রে চলে আসে, যেখানে মূলত সুয়াংজু শহরের হয়ে নর্চং আর্মিদের সঙ্গে ফাইট করছে জেনারেল। শিমু এই যুদ্ধক্ষেত্রে একটা বাদ্যযন্ত্র নিয়ে বসে পড়ে। এমন একটা মিউজিক প্লে করছিল যেটা অনেকটা
ম্যাড টাইপের ছিল, মানে পাগলামি আর কি। এখানে যত সৈন্যরা যুদ্ধ করছিল তারা সবাই এই মিউজিকের শব্দে এক প্রকার পাগল হয়ে যাচ্ছিল এবং সবাই মিলে শুধুমাত্র জেনারেলকেই ঘেরাও করে যুদ্ধ করছিল। জেনারেলের তেজ কতটুকু আর কত সময় সে ফাইট করতে পারে এটা দেখার জন্য মূলত শিমু এটা করছিল না। আর সে কল্পনা করেছিল যে আসলে এই জেনারেল যদি সাধারণ কোনো মানুষ না হয়ে থাকে তাহলে একে বাদ্যযন্ত্রের শব্দে বাকি সমস্ত সেনারা তো পাগল প্রায় হয়ে গিয়েছিল। আর তারপরে আমরা জেনারেল দোয়ানসুকে দেখতে পাই নিজের সোয়ারটাও আকাশের দিকে তাক করে রেখেছিল, আর সাথে সাথে অনেকগুলো লাল কালারের পাখি এদিকে আসতে শুরু করে। ওই লাল কালারের পাখি মূলত এই পুরো অঞ্চলটাকে পুড়িয়ে দিচ্ছিল, আর এটা দেখে দোয়ানসুর ভীষণ খুশি লাগে। সমস্ত সৈন্যরাও খুশি হয়ে যায়। দোয়ানসুর জোরে জোরে একটাই কথা আওড়াতে থাকে, বারবার বলতে থাকে, সেটা হলো লাল পাখিগুলোর জন্মই হয়েছে সমস্ত হিউম্যান বিংকে বা মানব জাতিকে পুড়িয়ে ফেলার জন্য। এই কথাটা সে বারবার বলতে থাকে। আর এই কথাটা যেভাবে বলতে সাধারণ মনে হয়, আসলে এটা এতটাও সাধারণ ছিল না, এটা একটা তন্ত্রমন্ত্রের ব্যাপার ছিল। শিমু যখন এই তন্ত্রমন্ত্র আওড়াতে শোনে এই জেনারেলের মুখে, তখন ও বলে, ইন্টারেস্টিং ব্যাপার, একে আমি মারতে চেয়েছিলাম কিন্তু আমি মারবো না। এদিকে আমরা হাংলিংকে দেখতে পাই, সে একটা লাল পাখি নিজের হাতে ধরে তার উপরে কিছু কালো দাগ দেখতে পায়। সে দাগগুলো সহজে কারো পড়তে পারার কথা না, কিন্তু হানলিং সেটা পড়তে পারে আর বলে লাল পাখিগুলোর জন্মই হয়েছে মানব জাতিকে পুড়িয়ে মারার জন্য। সে নিজেও এই কথাটা বারবার আওড়াতে থাকে, কিন্তু তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন ওকেও এই কথাটা আওড়াতে দেখে অনেক হাসি পায় শিমু। শিমু হাসতে হাসতে বলে, ইন্টারেস্টিং, তোমাদের কাউকেই আমি মরতে দিব না, তোমরা পৃথিবীতে বেঁচে থাকলে এটা আরও বেশি জমে যাবে। এরপরে আমরা দেখতে পাই অলরেডি শিয়াংজার আর্মিরা নর্থ আর্মিদেরকে হারিয়ে দিয়েছে। এদিকে শিমু কিন্তু ওই যুদ্ধক্ষেত্র থেকে অলরেডি আবারও লিয়াংজু শহরে ফিরে এসেছে। মানে ওর আত্মা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সেটা তো আর কেউই জানে না। চেইনকে দেখা যায় ও শিমুকে ডেকে তোলে আর বলে, তুমি কি জানো জেনারেলরা জিতে গিয়েছে আর হানলিয়াং তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। তোমাকে সুজুর শহরে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে জেনারেল, কারণ তুমি যে আবহাওয়া প্রেডিক্ট করেছিলে সেটা একদম ঠিক ছিল। আর সেজন্য জেনারেল তোমাকে সম্মান দেওয়ার জন্য সুজুর শহরের উদ্দেশ্যে একটা ক্যারেজ পাঠিয়েছে। শিমু বল, তাই নাকি? তাহলে তো আমাদেরকেও সুজু শহরে যেতে হয়। এদিকে আমরা সুজু শহর দেখতে পাই, সেখানে ক্যাপ্টেন ম্যাং জেনারেলকে বলছিল, আপনি যে হানলিয়াংকে পাঠিয়েছেন শাওশাওকে আনতে, হানলিয়াংকে তো আমরা বিশ্বাস করতে পারি না, সে যদি শাওশাওয়ের কোনো ক্ষতি করে দেয়। জেনারেল তখন বলে, তুমি একদম চিন্তা করো না, শাওশাও নিজেই অনেক বেশি প্রোটেক্টিভ, ও নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এদিকে ক্যারেজের ভিতরে করে ওরা দুজন আসছিল, আর আমরা শহরের যে কাউন্সিলর তাকে দেখতে পাই। কাউন্সিলর জেনারেলকে বলছিল, আপনি আমাদের এই শহরকে মুক্ত করেছেন, সেটা খুবই ভালো কথা, কিন্তু আপনি কতদিন নিজে এখানে থাকবেন এবং কতদিন আমরা ভালোভাবে বাঁচতে পারবো? জেনারেল একটা হাসি দিয়ে বলে, আমি সে ব্যবস্থা নিশ্চয়ই করব। তখন সবাই জেনারেলকে কুর্নিশ করে ওদিকে একটা জঙ্গলের ভিতর দিয়ে শিমুদের নিয়ে যাওয়া হচ্ছিল। ওই জঙ্গলটা খুবই অদ্ভুত ছিল। হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে কারা জানি ওদের উপর আক্রমণ শুরু করে। ওটা নর্চং আর্মিরাই ছিল। তবুও শিমু এই অবস্থাতেও অনেক কাম অ্যান্ড কুল ছিল। চেঙ্গিন খুবই ভয় পেতে থাকে আর বলে, এই অবস্থাতে তুমি ঘুমাতে পারো কিভাবে? তুমি প্লিজ কোনো জাদু করার চেষ্টা করো, ওদেরকে আটকানোর চেষ্টা করো। এবার এবার শিমু ওর কথা শুনে ক্যারেজ থেকে বাইরে বেরিয়ে আসে। শিমুকে বাইরে বের হতে দেখে হানলিয়াং বলে, শাও শাও, আপনি কেন ক্যারেজের ভিতর থেকে বাইরে বের হয়েছেন? আপনি এখন ক্যারেজের ভেতরে যান, না হলে এখানকার যেসব সৈন্যরা তারা বোধহয় আপনাকেই মারতে এসেছে, আপনাকে তারা মেরে ফেলবে, তারা কিন্তু খুব ভয়ঙ্কর, আপনি ক্যারেজের ভিতরে যান। কিন্তু ওকে মারা কি এত সহজ ছিল? ও এবার ম্যাজিক্যাল ট্রিক্স ইউজ করে। এরপরে আমরা দেখি একটা গাছ পুরোপুরিভাবে পার্পল হতে শুরু করে এবং সেখানে অনেকগুলো পার্পল স্প্রিট দেখতে পাই, যে স্প্রিটগুলো বিপরীত পক্ষের যেসব সৈন্য ছিল তাদেরকেই শুধু ফাইট করছিল, মানে তাদেরকেই আঘাত করছিল, এবং ওর যে পক্ষের সৈন্য ছিল তারা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিল। এ যাত্রায় তো ওরা এখান থেকে বেঁচে গেল। তারপরে যখন সূর্য শহরে পৌঁছে যায় তখন ওকে রিসিভ করতে বাইরে বের হয়ে আসে জেনারেল। জেনারেল বলে, মিস শাও, আপনি তো দেখছি অনেক বেশি লাকি, কারণ আমি শুনতে পেয়েছি জঙ্গলে নাকি আপনাদের উপর অ্যাটাক করা হয়েছিল, কিন্তু কিছু পার্পল স্পিড নাকি আপনাদেরকে বাঁচিয়েছে। আপনি সত্যিই লাকি মিস শাও শাও। শাও শাও বলে, হ্যাঁ আসলে আমি জন্মগতভাবে অনেক বেশি লাকি। এটা বলে যখনই সে নিচে নামতে যাবে তখনই তার মাথা ঘুরে যায়, কারণ তার মর্টাল ওয়ার্ল্ডের যে বডি সেটা তো অনেকটাই অসুস্থ ছিল। যাই হোক, ওকে এই মুহূর্তে জেনারেল ধরে ফেলে আর বলে, আপনার শরীরে তো মনে হয়েছে অনেক জ্বর, তো আপনি কি এটা অনুভব করতে পারছেন না?
তখনই অসুস্থ হওয়ার ভান করতে শুরু করে শাও শাও আর বলে, আসলেই তো আমার অনেক জ্বর এসেছে, জার্নি করে এসেছি তো। জেনারেল ওকে ভিতরে নিয়ে যায় আর ওর জন্য ঔষধ নিয়ে আসে, সাথে ডক্টরকেও ডেকে নিয়ে আসে। সেই ডক্টর আবার ওকে অনেক কথাই জিজ্ঞেস করতে থাকে। ও সেগুলোর উত্তর দিতে থাকে। ও জেনারেলকে জিজ্ঞেস করে যে অসুস্থ হয় আপনি কি তাকে এভাবে ওষুধ তার রুমে পাঠিয়ে দেন নাকি? জেনারেল বলে, তা কেন? আমি শুনতে পেয়েছি আপনি নাকি আমাকে পছন্দ করেন, তাই কেবল আপনার জন্য ওষুধটা নিয়ে এসেছি। ও তখন সাথে সাথেই ওই ওষুধটা জেনারেলের মুখ বরাবর ছুঁড়ে দেয়, মানে একটু সারপ্রাইজড হয়ে ছুঁড়ে দেয়। এবারও জেনারেলের মুখ যখন মুছতে থাকে, দোয়াংশু বলে, এমনভাবে মুছছো যেন মনে হচ্ছে আমার সমস্ত চামড়া তুলে ফেলবে, নাকি আমার মাথার স্কাল্পটা তোমার অনেক পছন্দ হয়েছে, তাই সেটা একটু বেশি করে দেখছো? শাও শাও তখন বলে, আসলে তুমি দেখতে অনেক বেশি সুন্দর এবং তোমার স্কাল্পটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই কথা শুনে দোয়াংশ বলে, এবার তোমার অভিনয় রাখো। আমি খুব ভালোভাবেই জানি তুমি কোনো রং দেখতে পাও না এবং তোমার কোনো পঞ্চ ইন্দ্রিয় কাজ করে না। তুমি আসলে কে সেটা আমাকে সত্যি করে বলো তো। এই কথা শোনার সাথে সাথে শিমু তখন বলে, তাহলে তুমি এটা বলো যে যে চাংশান লেখা তুমি কিভাবে পড়তে পারো? এই ওই রেড বার্ডগুলো দেখার সাথে সাথে তুমি যেটা আওড়াচ্ছিলে সেটা তো চাংশান ওয়ার্ল্ডের লেখা, তাহলে তুমি সেটা কিভাবে পড়তে পারলে? তুমি আসলে কে? আর তাছাড়া 19 বছর বয়সে তুমি যে ডাকাত দলকে মেরেছিলে, 12 বছর আগে দোয়াংশর শরীরে কি তুমি প্রবেশ করেছিলে? তাহলে আসল দোয়াংশ এখন কোথায়? তুমি দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু আসল দোয়াংশ এখন কোথায় আছে? মনে হচ্ছে আমাদের ভিতরে একটা সিক্রেট আছে। যদিও তোমার সিক্রেট আমি জানতে চাই না আর আমার সিক্রেট তোমাকে জানাতে চাই না, তার মনে হয় আমাদের দুজনেরই আইস ব্রেক করে লাভ নেই। এই কথা শুনে জেনারেল বলে, না না, একটু অর্ধেক আইস ভাঙলেও সমস্যা নেই, কারণ আমার মনে হয় সিক্রেটের ভিতরেও আরও বড় বড় সিক্রেট আছে যেগুলো জানার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে। এ কথা শুনে একটু বেশ রহস্যময় মনে হয় শিমু। শিমু তখন বলে, আসলেই তোমার ভিতরে অনেক সিক্রেট আছে, কিন্তু তুমি আগে এটা সত্যি করে বলো তো, সেই দোয়াংশুর জীবনটা কেমন ছিল? সে কি সত্যিই মরে গিয়েছে? তারপরে এই কাহিনীটা কাট হয়ে যায় আর আমরা বলতে শুনি দোয়াংশুকে যে আসল দোয়াংশু সে তো সেই ছোটবেলাতেই অনেক বেশি বুলিংয়ের শিকার হয়েছে, সে ছিল দুর্বল আর এইসব ভেবেও একটু মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। যাক, এরপরেও নিজের রুমে যখন বসেছিল তখন হুট করে ওর রুমে এসে অ্যাপিয়ার হয় শিমু, তবে ওকে কিন্তু দেখতে পাচ্ছিল না জেনারেল। তো জেনারেলকেও হাসি মুখে দেখে বলে, শত্রুকে নিজের নাকের ডগায় রেখে কিভাবে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে এই জেনারেল, ওর কি একবারের জন্য আমাকে ভয় লাগছে না? কিন্তু জেনারেল তার নিজের রুমে এমন কিছুই রাখেনি যাতে আমি তার আসল আইডেন্টিটিটা ক্র্যাক করতে পারি। তবে কি সে সমস্ত কিছু এখান থেকে সরিয়ে ফেলেছে? তাহলে আমাকে একটু তো জেনারেলকে বাজিয়ে দেখতে হচ্ছে। জেনারেল কিন্তু বুঝতে পারেনি এখানে শিমু আছে। ও জেনারেলের হুট করে জামার একটা কলার নামিয়ে দেয়। জেনারেল তখন বুঝতে পারে যে এখানে শিমু আছে, তবে ওকে দেখতে পাচ্ছে না। ও দ্রুত করে জামাটা টেনে নেয়, কিন্তু তখন ওর আরেকটা কলার নামিয়ে দেয় শিমু। এতে জেনারেল বলে, কি ব্যাপার হচ্ছে, এসব কি হচ্ছে আমার সাথে? অনেক বেশি ছেঁচড়া। ও দ্রুত করে নিজের রুমে যেয়ে শুয়ে পড়ে, নিজেকে কম্বল দিয়ে এমনভাবে আটকে দেয় যাতে কোনোভাবে ওর ড্রেস আর না খুলতে পারে শিমু। শিমু বলে, কিছুই পাওয়া গেল না, যাই হোক আমাকে অন্যভাবে ভাবতে হবে। এদিকে আমরা আবার হোয়াইট স্পিড ওয়ার্ল্ড দেখতে পাই, যেখানে আমরা সেই বাচ্চারা খুশিকে দেখতে পাই। ও ভেবেছিল ও বেঁচে গিয়েছে, ওকে তো পানিশমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু ও পালিয়ে বেড়াচ্ছে। ঠিক তখনই আমরা দেখতে পাই একটা লোককে ওর দিকে এগিয়ে আসতে। ওর নাম হলো ইয়ানকে। ইয়ানকে আসলে এই হোয়াইট স্পিড হলের রাইট হ্যান্ড ম্যান এবং সে শিমুর রাইট হ্যান্ড। সে এসে বলে, ঘোস্ট কুইন বলেছে তোমাকে শাস্তি দিতে, কিন্তু তুমি এখানে পালিয়ে বেড়াচ্ছ। এরপরে চাংকে ডাকা হয়। চাংকে তখন ইয়ানকে বলে যে তুমি যদি এখন এই মেয়েটিকে, মানে এই রাক্ষসীটিকে না মারো, তাহলে তুমি ওর সঙ্গে ভোগান্তিতে ভুগবে। আর যদি তুমি ওকে মেরে ফেলো তাহলে আমি তোমাকে ভাইস লর্ড পুরস্কার দেব। আর যদি তুমি না মারো তাহলে ওর সাথে সাথে তুমিও ভোগান্তিতে ভুগবে। তখন চাংকে বলে, তুমি যখন একটা স্পিরিট ছিলে তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম, নিশ্চয়ই তুমি আমাকে মারবে না। কিন্তু ওর সঙ্গে ট্রাই করে চাং আর বলে, এই যাত্রায় আমাকে দুঃখিত জানাতে হচ্ছে। এটা বলে ওর পেট বরাবর ছুরি বসিয়ে দেয়। কিছুক্ষণের ভেতরে ওই রাক্ষসীর ভ্যানিশ হয়ে যায়। এরপরে আমরা আবার ওই লিয়াং স্টেট দেখতে পাই, যেখানে আমরা কমান্ডার উকে দেখতে পাই। কমান্ডার খুবই ক্ষেপে ছিল এবং সে রাগান্বিত হয়ে বলছিল, জেনারেল আপনি আমাদের বলেছিলেন আমরা ইয়াংচু শহর আক্রমণ করব, কিন্তু আমরা সুঞ্চ শহর কেন আক্রমণ করলাম? আর তাছাড়া ওই যে ফ্লেম বার্ড
নামে রেড কালারের যে বার্ড, এটা কোথা থেকে এলো? আপনি আসলে কে আমাদের বলুন তো এবার জেনারেল। তখন বলে, এ বার্ড ওটা তো আসলে আমি নিজে বানিয়েছি। আমি সবাইকে বলেছিলাম চং শহরের লোকজন রেড বার্ডকে অনেক ভয় পায় এবং একটা এখানে মিথিক্যাল ক্যারেক্টার আছে, ওরা মনে করে যে রেড বার্ড আসলে ওদের শহরের জন্য একটা দুর্ভাগ্য বয়ে আনবে। আর সেজন্য আমি আগেই আমার সৈন্যদেরকে বলে রেখেছিলাম তোমরা লাল কালারের ফ্লেম বার্ড বানাবে, তাতে বিভিন্ন লেখা লিখবে, যাতে সংচং শহরের লোকজন মনে করে নর্থচং শহরের লোকজনকে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর আমি সেটাই করেছি। এর ভিতরে আমি কিভাবে কি করলাম তো কোনো দরকার নেই, এটা জানার কোনো দরকার আছে? আর এবার আমরা দেখি মিস শাও শাওকে এখানে ডেকে পাঠিয়েছে জেনারেল, কারণ মিস শাও শাও আগেরবার যেভাবে বলেছিল আবহাওয়া কেমন থাকবে সেটা একদম পরিপূর্ণভাবে খেটে গিয়েছিল। এবার আবহাওয়া কেমন থাকবে, তখন এখানে শাও শাও বলতে শুরু করে, আমার মনে হয় কিছুদিনের ভিতরে শীত চলে যাবে, তাই আপনাদের এখন উচিত হবে গুয়ানহু রিভার দেখতে আগুন লাগিয়ে দেওয়া। আর এই রিভার দিয়ে যখন ইয়াংজু শহরের সৈন্যরা যাবে তখন ওরা মরে যাবে। এটা কেমন আইডিয়া জেনারেল? জেনারেল বলে, এটা খুবই ভালো আইডিয়া। কমান্ডার বলে, কিন্তু তারপরে যদি ওই রিভারটাকে আমরা জ্বালিয়ে দিই, তারপরে কি আমরা লিয়াংজু শহরে ফিরে যাব? কারণ আমরা যদি এখানে থাকি তাহলে লিয়াংজু শহরের সৈন্যরা তো আমাদেরকে একদম সবাইকে মেরে ফেলবে। আপনি কি এটাই চান জেনারেল, যে আমরা এখানে পচে মরে যাই? জেনারেল তখন বলে, আমরা কি সংজু শহরটাকে নিজেদের করে নেইনি? আমি নিজে কখনো কোনো যুদ্ধ হেরে যাইনি, তাই আপনি যেহেতু আমাকে বিশ্বাস করেছিলেন, তাই শেষবারের মতো আরও একবার বিশ্বাস রাখুন। অবশ্যই আমি আপনাদের বিশ্বাসের যোগ্যতা হারাবো না। এটা বলার পরে সবাই ওকে বলে, ঠিক আছে, আরও একবার তোমাকে সুযোগ দেওয়া হলো। এরপরে যখনই শিমুকে নিয়ে বাইরে আসে, শিমু গায়েও একটা কোট জড়িয়ে দিয়ে বলে, যদিও তোমার কোনো অনুভূতি নেই, তারপরেও বাহিরে অনেক ঠান্ডা পড়েছে, এই জন্য কাপড়টা তোমার গায়ে জড়িয়ে দিলাম। শিমু বলে, আসলে কমান্ডারও দেখতে তোমার মতো সুন্দর নয়, তাই কি? ওর মাথায় ব্রেন আছে এবং সে তোমাকে বিশ্বাস করে। আর তাছাড়া তোমার সৈন্যরাও তোমাকে খুবই বিশ্বাস করে। এ বিষয়ে তুমি লাকি। কিন্তু তুমি কি সত্যি 100% শিওর হয়ে বলতে পারো যে ইয়াংজো শহরের লোকজনদেরকে তুমি হারাতে পারবে? তখন জেনারেল বলে, যদি আমি 100% শিওর হয়ে বলতে পারতাম তাহলে তো তোমার সঙ্গে বাজি লাগাতাম। শিমু তখন বলে, বাজি না লাগালেও তুমি যে একটা পাগল বাজিকর তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। এটা বলে ও লিয়াংশু শহরের উদ্দেশ্যে চলে যায়। আর ওকে বাই বাই জানিয়ে যখন জেনারেল ক্যাম্পে ফিরছিল, তখনই ওর হানলিয়াংয়ের সঙ্গে দেখা হয়। হানলিয়াং জিজ্ঞেস করে, আমাদেরকে আগে কখনো দেখা হয়েছে জেনারেল? এই ধরুন 6-7 বছর আগে। তখন জেনারেল বলে, যদি আগে দেখা হতো তাহলে আমি তো তোমাকে চিনতে পারতাম। তাছাড়া 6-7 বছর আগে আমি তোমাকে কোথায় দেখব? আমি তো তখন আমার দাদির বাড়িতে ছিলাম। হানলিয়াং বলে, তখনই আমার মুখে এই কাটা দাগের সৃষ্টি হয়েছিল। আপনি সত্যি আমাকে চিনতে পারছেন? জেনারেল তখন বলে, দেখলে তো তোমাকে চিনতেই পারতাম, দেখিনি তো। শিমু যখন একটা রুমে বসেছিল, ইয়ানকে তখন শিমুর সঙ্গে দেখা করতে আসে। ইয়ানকে দেখে শিমু অনেক হ্যাপি হয়ে যায় আর বলে, এসো, হোয়াইট স্পিড ওয়ার্ল্ডের কী খবর সেটা বলো। তখন ইয়ানকে বলে যে ওখানকার অবস্থা খুবই ভালো, আপনার যতদিন ইচ্ছা আপনি এখানে থাকতে পারেন। আমি আপনার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি। হিউম্যান ওয়ার্ল্ডের মানুষজন যেভাবে চা পান করে সেই সমস্ত জিনিসপত্র আমি আপনার জন্য নিয়ে এসেছি। আশা করি এটা আপনার খুবই ভালো লাগবে। এটা দেখে সত্যিই ভালো লাগে শিমুর। শিমু বলে, তারপর ইয়ানকে বলে, ইন এর শাস্তি পেয়ে গিয়েছে। আর আপনার এই হিউম্যান ওয়ার্ল্ডের কী খবর? ও বলে, হিউম্যান ওয়ার্ল্ডে খুব ভালোভাবেই চলছে আমার। ইয়ানকে বলে, আপনার যতদিন ইচ্ছা আপনি এখানে থাকতে পারেন, আমি এই হোয়াইট স্পিরিট ওয়ার্ল্ডের ব্যাপারটা দেখে নিব। ইয়ানকেও বলে, তুমি আছো বলেই তো আমি এখানে থাকতে পারছি। ইয়ানকে বলে, ঠিক আছে, আপনি রেস্ট করুন, আমি এখন যাচ্ছি। এটা বলে ইয়ানকে চলে যায়। কিন্তু শিমু তখনই বুঝতে পারে যে ওর সামনে যে টেবিলটা আছে সেই টেবিলটা জোরে জোরে নড়ছে। ও তখন বলে, তবে কি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে? গুয়ানহু নদীতে তো আগুন জ্বালানোর কথা ছিল আগামীকাল, তবে একদিন আগে কেন সেখানে আগুন জ্বালানো হয়েছে? নিশ্চয়ই দোয়াংশু কিছু একটা আন্দাজ করতে পেরেছে। নিশ্চয়ই আজকে ওখানে অনেক মানুষ মারা যাবে, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। এটা বলে ওই হিউম্যান বডি ছেড়ে ওর আত্মা সোজা সেখানে চলে যায়। গুয়ানহু নদীতে আমরা দেখতে পাই গুয়ানহু নদীর আজকে ইয়াংজু শহরের অনেক আর্মিরা যাচ্ছিল, যারা মূলত সংজু শহর আক্রমণের জন্যই যাচ্ছিল। আর এটা আগে থেকেই দোয়াংশু আন্দাজ করতে পেরেছিল, একদিন আগেই তাই সেখানে আগুন দিয়েছে। শিমু এখনকার অবস্থা দেখে বলে, আজকে শত শত হাজার হাজার মানুষ মারা যাবে আর এরা সবাই স্পিড হোয়াইট ওয়ার্ল্ডে চলে যাবে। দোয়াংশু, সত্যিই তুমি দূরদর্শিতা সম্পন্ন, কারণ তুমি আগেই বুঝতে পেরেছিলে ইয়াংজু শহরের লোকজন এই পথ দিয়েই তোমাদেরকে আটক করবে। সেজন্য তুমি আগেভাগে প্রস্তুত হয়েছিলে এবং আগে থেকেই তাদেরকে দমন করতে চেষ্টা করলে। এটা বলে ও এক প্রকার সামনে এসে দাঁড়ায় জেনারেলের।
কিন্তু তারপরেও দোয়াংশু ওকে দেখতে পায় না। এরপরে দোয়াংশুর চোখের দিকে তাকিয়ে বলে, দেখি তো মানুষের চোখ দিয়ে মৃত্যু দেখতে কেমন লাগে। তখনই দোয়াংশু ওর দিকে তাকিয়ে পড়ে। ও তখন দোয়াংশুর দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? কিন্তু তখনই দোয়াংশু আবার অন্যদিকে তাকায়। তখন ও বলে, ও না, তুমি আমাকে কিভাবে দেখতে পাবে? আমি তো শুধুমাত্র একটা আত্মা, তোমার সামনে এসে দাঁড়িয়ে আছি। আমাকে দেখতে পাওয়ার জন্য তোমার সেই সাধ্যই তোমার নেই। এরপরে শিমুল দোয়াংশুর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায় আর বলে যে, সত্যিই কি তুমি এই মৃত্যুটা খুব উপভোগ করছো? তারপরে ওরা দেখতে পায় আকাশে কিছু পাখি উঠেছে। দোয়াংশু সেদিকে তাকিয়ে তার নিজের সৈন্যদেরকে আহ্বান করে আর বলে, এখনই আমাদেরকে স্ট্রাইক করতে হবে বলে সবাইকে সামনে আসতে বলে। এরপরে দোয়াংশু এক প্রকার শিমুর পাশ দিয়ে যখন দৌড়ে যাচ্ছিল, তখন শিমুর সঙ্গে ওর টাচ লেগে যায়। আর সাথে সাথে শিমুর ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন হয়। ওর বুকের ভিতর থেকে একটা পার্ল উঠে আসে। সেই পার্লের ভিতরটা কিছু একটা দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করে। শিমু তখন বলে, এই পার্লটা আমার আন্টি আমাকে দিয়েছিল আর বলেছিল আমি জন্ম থেকে কোনো রং দেখতে পাই না, আমার পঞ্চ ইন্দ্রিয় নেই। কিন্তু এমন একদিন আসবে যেদিন আমার একটা ছেলের সঙ্গে দেখা হবে, আর সেই পার্লটা সেদিন আমাকে জানান দিয়ে দিবে, যার কারণে পুনরায় আমি আমার চোখের রং ফিরে পাবো এবং আমি আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সমস্ত কিছু অনুভব করতে পারবো। তবে কি দোয়াংশুই সেই ছেলে যে আমার জীবনের রং ফিরিয়ে আনবে আর আমার পঞ্চ ইন্দ্রিয় ফিরিয়ে দিবে? গত 400 বছর ধরে আমি মরে গিয়েও বেঁচে আছি। এবার কি তবে আমি প্রাণ খুলে বাঁচতে পারবো?